হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইশরাফ। ওয়েলকাম টু মাই শো লেটস লিভ ফুটবল। চ্যানেলের টাইটেল দেখেই বুঝতে পারছেন, এই চ্যানেলে আমরা ফুটবল নিয়েই আলোচনা করব, পর্যালোচনা করব এবং সমালোচনা করব। আমাদের এই আলোচনায় যেমন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটস থাকবে, তেমনই থাকবে দর্শকীয় আবেগ, এবং এর বেসিসে আমরা কিছু প্রেডিকশন করব। তো আমরা লাস্ট সিজন যেটা শেষ হলো, এটা একটা সিগনিফিক্যান্ট সিজন ছিল আর কি হিস্টোরিক্যালি, কারণ এই সিজনে অনেক দলের এবং অনেক খেলোয়াড়ের অনেক অপেক্ষার অবসান হয়েছে। যেমন পিএসজি তাদের প্রথম ইউরোপের ট্রফিটা জিতলো। টটেনহাম হটস্পার 15 বছরের মধ্যে প্রথম শিরোপা জিতলো এবং প্রথম ইউরোপিয়ান ট্রফি জিতলো, তারা ইউরোপা লিগ শিরোপা জিতে। নিউক্যাসল ইউনাইটেড জিতলো লিগ কাপ, যেটা ছিল তাদের 70 বছরের মধ্যে প্রথম শিরোপা। ক্রিস্টাল প্যালেস তাদের প্রথম শিরোপা জিতলো এফএ কাপ জিতে। হ্যারি কেইন জিতলেন তার প্রথম যে কোনো শিরোপাই বায়ার্ন মিউনিখে যাওয়ার পরে দ্বিতীয় মৌসুমে তিনি বুন্দেসলিগা জিতে, এটাই তার প্রথম শিরোপা। এরকম আরও অনেক না পাওয়াদের পাওয়ার গল্প লেখা হয়েছে গত সিজনে। এই সিজনটার সিগনিফিকেন্স অন্যরকম, কারণ এই সিজনের শেষেই শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ। তাই এই সিজনটাকে আমরা অন্যভাবে হয়তো একটু ফলো করব, একটু বেশি ইন্টেন্সলি ফলো করব। এই সিজনে ট্রান্সফার মার্কেট এখনও ওপেন রয়েছে, 31 আগস্ট পর্যন্ত এই মার্কেটটা ওপেন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত যা মনে হচ্ছে মেজর ট্রান্সফারগুলো হয়ে গিয়েছে, আর একটাই হয়তো বড় ট্রান্সফারের অপেক্ষা, সেটা হচ্ছে আলেকজান্ডার ইসাক। দেখা যাক সেটা কিছু হয় কিনা। এমিলিয়ানো মার্টিনেজেরটাও কিছুটা বলতে পারেন, সেটাও একটু অ্যাট্রাকশন ড্র করছে। তো আমরা এখন ইউরোপের এই এপিসোডে আমরা ইউরোপের টপ 5 লিগের ট্রান্সফারস নিয়ে আমরা কিছুটা একটু আলোচনা করতে চাই। প্রথমেই ফ্রান্সের লিগ আ দিয়ে শুরু করি। এটা এমন একটা লিগ যেটাতে আপনি খুব সহজেই প্রেডিকশন করে জ্যোতিষী বনে যেতে পারবেন। পিএসজির কথাই বলছি। পিএসজি ছাড়া আসলে এই লিগে আর কাউকে আর কারোর পিছনে বাজি ধরার কোনো আসলে সুযোগই নেই। তাই পিএসজি নিয়ে কথা বলে আসলে সময় নষ্ট করে লাভ নাই। আমরা পিএসজি নিয়ে একটা কথা অবশ্য না বলে পারছি না। এই লিগ আর লো ইন্টেন্সিটি কিন্তু পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগে একটা আপার হ্যান্ড দিয়ে দিচ্ছে। তারা তাদের প্লেয়ারদেরকে ফ্রেশ রাখতে পারছে এবং খুব সহজেই স্কোয়াড রোটেশন করে খেলাতে পারছেন লুইস এনরিকে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সংখ্যা লাস্ট সিজন থেকে বেড়ে গেছে, এটা কারণেই হয়তো পিএসজি লাস্ট সিজনটাতেই তাদের ফাড়াটা কাটলো। এটা মানে কেউ যদি বলে তাহলে তাকে ভুল বলা আসলে কঠিনই। তো যাই হোক, আমরা লিগ আর পরে আমরা বুন্দেসলিগার কথা বলতে পারি। বুন্দেসলিগা লিগ আর কাছাকাছি না হলেও কাছাকাছি বলা যায় আর কি। এটাতেও বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য। জাস্ট লাস্ট সিজনের আগের সিজনে জাবি আলোনসো বায়ার লেভারকুসেনকে নিয়ে একটা ছেদ টেনেছিলেন বায়ার্ন মিউনিখের জয়রথে। তো সেই কোর টিমের অনেকেই চলে গেছেন, ফ্রিম্পং, ভার্টস, জনাথন টাহ চলে গেছেন, এবং সবচেয়ে বড় কথা জাবি আলোনসো নিজে, তিনি রিয়াল মাদ্রিদের কোচ হয়েছেন। তো বায়ার লেভারকুসেনের সেই কোর টিমটা নেই, গ্রানিট জাকাও সম্ভবত চলে যাবেন। আর বাকি যে টিমগুলা চ্যালেঞ্জ জানানোর মতো ছিল, যেমন আরবি লাইপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড এবং আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, প্রত্যেকেই তাদের কোর পারফর্মার লাস্ট সিজনের কোর পারফর্মারকে ছেড়ে দিয়েছেন। অ্যাজ ইউজুয়াল বুন্দেসলিগাতে এই দলগুলা তাই করে, তারা প্লেয়ার টানার চেয়ে প্লেয়ার বিক্রি করার দিকেই তাদের মনোযোগ থাকে। তো বুন্দেসলিগাতে আসলে বায়ার্ন মিউনিখকে চ্যালেঞ্জ জানানোর মতো আমি কোনো দল দেখছি না। আমার প্রেডিকশন
বায়ার্ন মিউনিখই থাকবে। এরপরে আমরা লা লিগার কথা বলতে পারি, স্পেনের লিগে। এটা আসলে টু হর্স রেস অনেক আগে থেকেই। অ্যাথলেটিকো মাদ্রিদ একটা ক্লোজ চ্যালেঞ্জারের বেশি আর কিছু হতে পারছে না। এবারও অ্যাথলেটিকো মাদ্রিদ তারা প্রতিবারই প্লেয়ার সাইনিং করে এবং মানে কিছু মার্কি সাইনিংও হয়, অ্যাট্রাকটিভ সাইনিংস এবারও আছে। থিয়াগো আলমাদা এসেছেন, রাসপাডোরিকে তারা এনেছে। তারপর অ্যালেক্স বায়না, লাস্ট সিজনে অ্যালেক্স বায়না বেশ দৃষ্টি কেড়েছেন, তাকে এনেছে। কিন্তু কখনোই একটা লিগ জিততে পারে একটা দলের বিষয়ে আপনি যখন প্রেডিক্ট করবেন, সেই দলে যে এক্স ফ্যাক্টরটা থাকবে, এই অ্যাথলেটিকো মাদ্রিদে কেন যেন এই এক্স ফ্যাক্টরটা কখনোই থাকে না। তো তাদেরকে থার্ড টিম হিসাবেই ধরা যায় এবং এই দুই হর্স রেসের মধ্যেই হবে। বায়ার্ন রিয়াল মাদ্রিদ এই সিজনে ট্রান্সফার মার্কেটে বেশ বিজি সময় কাটিয়েছে এবং তারা শুরুর দিকেই তাদের টার্গেটগুলোকে তারা হস্তগত করেছে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে ফ্রি সাইন করেছে তারা, এটা গত সিজন শেষ হওয়ার আগেই। এরপর ক্যারেরাস, হুইসেন এবং মাস্তান্তুয়ানো, অ্যাটাকিং লাইনে মাস্তান্তুয়ানো আছে। এর বাইরেও কিন্তু রাউল গার্সিয়াকে তারা নতুনভাবে আবিষ্কার করেছে। এন্ড্রিক এখনো আছেন, এন্ড্রিক থাকবেন কিনা জানি না। রড্রিগো চলে যেতে পারেন, এখনো চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর্দা গুলার আছেন, আর জুড বেলিংহাম, এমবাপ্পে এবং ভিনিসিয়াস, এই তিনজন তো আছেনই। তো রিয়াল মাদ্রিদ এবার গতবারের চেয়ে অনেকটাই মনে হচ্ছে এবার তারা স্ট্রং রিইনফোর্সমেন্ট হয়েছে। বার্সেলোনা সে তুলনায় লাস্ট সিজন দুর্দান্ত টিম ছিল বার্সেলোনা, এটা কোনো মানে বলার কোনো, অস্বীকার করার কোনো রাস্তাই ছিল না। এবং দে ডিজার্ভ দ্য ট্রেবল। যাই তারা ডোমেস্টিক ডাবলটা জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগটা সেমিফাইনালে ইট ওয়াজ দ্য ক্লাসিক সেমিফাইনালটাই ইন্টার মিলানের কাছে তাদের হারতে হয়েছে। এবার তারা একজন গোলকিপার সাইন করেছে শুধু, হুয়ান গার্সিয়াকে, এবং এখন পর্যন্ত মার্কাস রাশফোর্ডকে লোনে এনেছে। এর বাইরে নোটেবল সাইনিংস বলতে তাদের তেমন একটা নাই, তবে লাস্ট সিজনের কোর পার্টটাকে তারা ধরে রেখেছে। তো এই হিসাবে মানে বার্সা আর রিয়ালের লাস্ট সিজনের যে ডিফারেন্সটা ছিল, এবার ডিফারেন্সটা অনেক কমে এসেছে। তো এবার প্রেডিকশন যদি করতে হয়, সবাই বার্সেলোনার লাস্ট ইয়ারের পারফরমেন্সের বেসিসে বার্সেলোনাকেই হয়তো অনেকেই এগিয়ে রাখছেন। আমাকে যদি প্রেডিক্ট করতে বলা হয়, আমার মনে হচ্ছে এবার রিয়াল মাদ্রিদ বাজিমাত করবে। এর কারণ হিসাবে বলতে হয় যে জাবি আলোনসো ফ্যাক্টর। জাবি আলোনসো, ভিনিসিয়াস, বেলিংহাম এবং এমবাপের যে পজিশন নিয়ে যে এরকম কোনো যেসব জটিলতা ছিল, আমার মনে হয় তিনি এটা সর্ট আউট করবেন। আর এর বাইরে বার্সেলোনার হাইলাইন ডিফেন্সটা গত বছর তাদেরকে অনেক ভুগিয়েছে, এবছর তারা আর একটু বেশি রিডেবল হওয়ার কথা সব টিমের কাছেই। তো সেই হিসাবে বার্সেলোনা তাদের এই হাইলাইন ডিফেন্সটাকে যদি কম্প্রোমাইজ না করে, সেক্ষেত্রে তারা অনেক টিমের কাছেই ভুগতে পারে। এই হিসাবেই আমার এই দুইটা হিসাবেই রিয়াল মাদ্রিদকে আমি এগিয়ে রাখছি। ওকে, ফোর্থ আমরা সিরিয়ার বিষয়ে বলতে পারি। সিরিয়াটা আসলে এটা অনেক কম্পিটিটিভ, ইংলিশ প্রিমিয়ার লিগের মতোই। এখানে ইন্টার মিলান আছে, এসি মিলান আছে, ইউভেন্টাস গত 4-5 বছরের আগে টানা চ্যাম্পিয়ন হয়েছে ইউভেন্টাস। গত 3 সিজনের মধ্যে 2বার নাপোলি চ্যাম্পিয়ন হলো। তো এবার সিরি আতে এবার কম্পিটিশনটা ইন্টেন্স হওয়ারই সম্ভাবনা। নাপোলি লাস্ট সিজন থেকে এবার ডিব্রুইনা, ওকাফরকে তারা অ্যাড করেছে, তবে রাসপাডোরি চলে যাচ্ছেন। এর বাইরে কোর টিমটা মোটামুটি তারা মেনটেন ধরে রাখতে পেরেছে। এসি মিলান তারা এস্তোপিনানকে এনেছে, মদ্রিচ এবং স্যামুয়েল রিকি, তিনটা বড় নাম, অনেক সাইনিংই হয়েছে।
এসি মিলানের সাইনি এবার ট্রান্সফার মার্কেটে বেশ ব্যস্ত সময়ই দেখা গেছে আর কি। তারা হারিয়েছে বলতে রেইন্ডার্সকে হারিয়েছে, এবং এই মুহূর্তে আর কারোর কথা মনে পড়ছে না। লোনের কন্ট্রাক্ট কারো কারো সেল মেকার্স এবং আরো কয়েকজনের শেষ হয়েছে। পুলিসিচ তো আছেন। এসি মিলান গতবারের চেয়ে একটু স্ট্রং হওয়ার কথা। ইন্টার মিলান এবার ট্রান্সফার মার্কেটে খুব একটা তাদেরকে ব্যস্ততা দেখা যাচ্ছে না। অ্যান্ড সো ইজ ইউভেন্টাস। সেদিক থেকে এএস রমা এবার একটা দৃষ্টি আকর্ষণ করতে পারে। এর কারণ হচ্ছে তারা কোচ হিসাবে নিয়ে এসেছে গ্যাসপারিনিকে, যিনি আতালান্তাকে একদম মিড টেবিল টিম থেকে টাইটেল কন্টেন্ডার টিমে পরিণত করেছেন। সেই গ্যাসপারিনি এবার রমার দায়িত্ব নেবেন। তো রমার দিকে অনেকের নজর থাকবে। আমার প্রেডিকশন, এবার সিরিয়াতে প্রেডিকশন করা একটু টাফ। আমি মার্জিনালি নাপোলিকে এগিয়ে রাখবো, বাট ইটস এনিওয়ানস লিগ অ্যাকচুয়ালি। আমার পার্সোনাল মনে হচ্ছে নাপোলি আরেকবার হয়তো লিগটা জিততে পারে। কেভিন ডি ব্রুইনা ফ্যাক্টর মূল কারণ। Next, we go to the English Premier League. That is the most favorite league in the world and my personal favorite league. আমার পার্সোনাল ফেভারিট ক্লাব হচ্ছে লিভারপুল ছোটবেলা থেকে। তাই লিভারপুল নিয়েই প্রথম কথা বলবো। এবার ট্রান্সফার মার্কেটে লিভারপুল ওয়াজ এ ব্লকবাস্টার টিম। এরকম ট্রান্সফার মার্কেটে সেই পেট্রোডলার বেসড টিমের বাইরে যে এরকম একটা ট্রান্সফার বিজনেস করতে পারে, সেটা লিভারপুলকে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। লিভারপুল ফ্লোরিয়ান ভার্টস, জেরেমি ফ্রিম্পং, মিলোস কেরকেজ এবং হুগো একিটিকে এবং লিওনি, পার্মা থেকে লাস্ট সেন্টার ব্যাক এসেছেন লিওনি, এবং এখনো আলেকজান্ডার ইসাকের লিভারপুলে আসার সম্ভাবনা কিন্তু শেষ হয়ে যায়নি, এটাও আমাদের মনে রাখতে হবে। অন্যান্য টিম তারাও কম যায়নি। লিভারপুল অবশ্য ফরওয়ার্ড লাইন থেকে তারা ডারউইন নুনেজ এবং লুইস ডিয়াজকে তারা ছেড়ে দিয়েছে, যার কারণে ইসাককে নেওয়ার মতো ফান্ড তাদের যথেষ্টই আছে। একটা জিনিস মনে রাখতে হবে, লিভারপুল কিন্তু গত সিজনে অলমোস্ট টাকা খরচ করেইনি। সেক্ষেত্রে তারা এই সিজনটা তারা দেদার্সে খরচ করেছে এবং স্টিল তারা এফএফপিতেও পড়েনি। এমন সিচুয়েশনে আসলে সবাই লিভারপুলকেই এগিয়ে রাখছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। কিন্তু অন্য টিমগুলোকেও আমরা একটু দেখি, যেমন আর্সেনাল এবার তাদের গত 2 সিজনে একজন পারফেক্ট নাম্বার 9-এর অভাব বোধ করছিল, সেটা তারা এবার ভিক্টর গিয়োকেরেসকে কিনে সেটা ফিল আপ করেছে। এছাড়া লেফট ফ্ল্যাঙ্কে ননি মাদুয়েকে থাকবেন, এবং মিডফিল্ডে জুবিমেন্দি যোগ হয়েছেন। ডেক্লান রাইস এবং ওডেগার্ডের সাথে জুবিমেন্দির যে মিডফিল্ডটা হবে, ইটস গোয়িং টু বি অ্যাট্রাকটিভ। আই এম শিওর ইটস গোয়িং টু বি ইন্টারেস্টিং। গোলকিপারে তারা আরিজাবালাকে এনেছে, এবং ডিফেন্সে নরগার্ড এবং মাস্কোয়েরা তারা যোগ দিয়েছেন, এবং এফেক্টিভ ট্রান্সফার সাইনিংস বলতে হবে আর্সেনালের দিক থেকেও। তবে আর্সেনাল এবং লিভারপুলের ওই ভার্টসের সাইনিংটা আসলে একটা স্টেটমেন্ট সাইনিং। এ ধরনের সাইনিং যে ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, পিএসজি এদের বাইরে কেউ করতে পারে, সেটা আসলে আনবিলিভেবল ছিল। যেমন চেলসি এবং ম্যান সিটি, তারা প্রতি বছরই ট্রান্সফার মার্কেটে যেরকম খরচ করে এবারও তাই করেছে। চেলসি তো মানে পৃথিবীর কোনো ফরওয়ার্ডকে তারা রাখবে না, সবাইকে তারা নিয়ে আসবে। ডেলাপ, হুয়াও পেড্রো, গিটেন্স, এস্তেবাও, আরও হয়তো নাম আছে এই মুহূর্তে মনে পড়ছে না। তারা ফরওয়ার্ড নিয়ে সয়লাভ করে ফেলছে।
এত সাইনিং করলে দু একটা সাইনিং তো হিট করার কথাই। দেখা যাক চেলসির বিজনেসটা কেমন হয়। চেলসি আবার ইন্টারেস্টিংলি চেলসি যেমন দাম দিয়ে প্লেয়ার কিনে সেরকম দাম দিয়ে আবার বিক্রিও করে দেয়। কি তাদের বিজনেসটাই অদ্ভুত আসলে, বিজনেস মডেলটাই। তো কোল পামার অ্যান্ড কং, দ্য নিউ গাইজ, তারা এবার একটা চ্যালেঞ্জ জানাতে পারে। এবং ম্যান সিটির কথা তো আর বাদ দেওয়া যায় না। ম্যান সিটি আসলে তাদের ট্রান্সফার বিজনেসে আসল কাজটা তারা ডিসেম্বরে করে ফেলছে। ডিসেম্বরে তারা মারমুশ, খাসানভ এবং আরও দুইজন প্লেয়ার এনেছিল। এবার তারা রায়ান চেরকি এবং রায়ান আতনুরিকে যোগ করেছে এবং তিজানি রেন্ডার্সকে এনেছে এসি মিলান থেকে। তো ম্যান সিটি ইজ স্ট্রং এনাফ টু চ্যালেঞ্জ। গতবার এবার যদি অনেকেই লিভারপুলকে এগিয়ে রাখছেন, তবে অন্যদেরকেও পিছিয়ে রাখার সুযোগ নাই এবং তারাও ক্যাচ আপ করে ফেলবেন। ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে এবার অনেকের নজর থাকবে। তারা আমার মনে হয় পোস্ট অ্যালেক্স ফার্গুসন এবারই সবচেয়ে বড় টাইটেল কন্টেন্ডার হিসাবে আবির্ভূত হতে পারে, কারণ তারা তাদের ফরওয়ার্ড লাইনটা পুরো ওভারওয়েল করে ফেলেছে, পুরো নতুনভাবে সাজিয়েছে। এমবুয়েমো, সেস্কো এবং ম্যাথিয়াস কুনহা। তো এটার দিকে অনেকের নজর থাকবে। দেখা যাক ম্যানচেস্টার ইউনাইটেড কী করতে পারে। প্রেডিকশনের কথা আসলে ভেরি টাফ টু প্রেডিক্ট, যদিও সবাই লিভারপুলকে এগিয়ে রাখছেন। আমি এবার লিভারপুলের ব্যাপারে একটু স্কেপটিক দুইটা কারণে। একটা হচ্ছে জার্মান লিগ থেকে অনেক প্লেয়ার এসেছেন, ফ্রিম্পং, একিটিকে, ওয়ার্ডস, তিনজন এসেছেন জার্মান লিগ থেকে। রিসেন্ট পাস্টে ইংলিশ প্রিমিয়ার লিগে জার্মান লিগ থেকে আসা প্লেয়াররা সরাসরি ফার্স্ট সিজনে অ্যাভারেজ পারফরমেন্স করেছেন, পরবর্তীতে তারা অনেকেই ভালো করেছেন, বাট ফার্স্ট সিজনে অ্যাভারেজ। টিমো ওয়ার্নার এবং কাই হ্যাভার্টসের কথা বলতে পারি আমরা। এই দিক থেকে লিভারপুলের নতুন সাইনিংরা এই বছরই যে একদম ব্লকবাস্টার পারফরমেন্স দিবে সেটা আমি একটু স্কেপটিক আছি। আর দ্বিতীয়ত ভার্জিল ভন ডাইকের বয়সটা একটা ফ্যাক্টর। তার বয়সটা এই বয়সে আসলে পরপর 2 সিজন এরকম সুপার পারফরমেন্স আসলে দেওয়া একটু কঠিনই। এদিক থেকে আমি এই ডিফেন্সের বিষয়টা আমি একটু লিভারপুলের একটু সন্দিহান। এক্ষেত্রে যদি আমাকে প্রেডিক্ট করতে বলা হয়, এবার আমি লিভারপুলকেই এগিয়ে রাখতাম, কিন্তু যে দুইটা কারণ বললাম এই দুইটা কারণে মার্জিনালি আমি এগিয়ে রাখছি ম্যান সিটিকেই। এর কারণ এবার ইটস ডু অর ডাই সিচুয়েশন ফর ম্যান সিটি, ফর পেপ গার্দিওলা। অ্যাকচুয়ালি পেপ গার্দিওলা এই সিজনে মানে একটা সিজন খারাপ গেছে, ম্যান সিটির মতো টিম আসলে পেপ গার্দিওলাকে কতটুক সময় দিবে সেটা বড় অপেক্ষা রাখে না। বাট ম্যান সিটি 4টা সিজন জেতার পরে একটা সিজন তারা লিগ জিতে নাই, এই কারণে তাদেরকে একদম বাতিলের খাতায় ফেলে দেওয়াটাও আমি ঠিক মনে করছি সঠিক হবে না। তাই আমার আই ওয়ান্ট টু বি রং, বাট মাই প্রেডিকশন গোজ উইথ ম্যানচেস্টার সিটি ফর দ্য ইংলিশ প্রিমিয়ার লিগ সিজন। দেখা যাক কি হয়, বাট আই ওয়ান্ট টু বি প্রুভড রং। দ্যাটস হাউ দিস টপ 5 লিগস। এবার দেখা যাক কি হয়। এই ছিল আমাদের এপিসোড। শীঘ্রই আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন্স লিগের বিষয়ে একটা এপিসোড করব, এবং অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে এই এপিসোডটা ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর আগে করা গেলে সবচেয়ে ভালো হতো। সিজন শুরু হয়ে গেছে গতকাল, লিভারপুল জয় দিয়ে শুরু হয়েছে। দেখা যাক হোয়াট হ্যাপেন্স নেক্সট, এবং নেক্সট উইক শুরু হবে সিরিয়া এবং এরপরে সম্ভবত
লিগ আ এবং বুন্দেসলিগা শুরু হয়ে যাচ্ছে। তো এরপরে আবার দেখা হবে ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমরা আলোচনা করব এবং শীঘ্রই আমরা ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎ, সামনের বছর ওয়ার্ল্ড কাপের টিমগুলোর কি অবস্থা এখন সেটা নিয়ে আমরা একটা এপিসোড করব। টিল দেন, বাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনারা আপনাদের প্রেডিকশনস আমাকে জানাবেন। আমরা আপনাদের মতামত নিয়ে একটা এপিসোড করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার সন্তানকে প্লিজ খেলাধুলার বিষয়ে ইন্টারেস্টেড করে তুলুন এবং ডিভাইসে, তাদের হাতে ডিভাইস কম দিবেন। জি, থ্যাংক ইউ।